এই সামনের বছর 2015টাও আমাদের জন্য একটা ভালো বছর হবে রপ্তানির দিক থেকে। তবে এখানে কথাটা হচ্ছে যে আমাদের তৈরি পোশাকের যে নির্ভরতা, আমরা জানি যে এটার মধ্যে আমরা এখন একটু হাই ভ্যালু প্রোডাক্ট যেটা, সেটাতে যাওয়ার একটা চেষ্টা চলছে বাংলাদেশের, সেটা ভালো। অ্যাট দ্য সেম টাইম এখানে আমরা বিদেশি বিনিয়োগ কিছু কিছু ক্ষেত্রে তৈরি পোশাকের ভিতরে সেটাকে আরেকটু এনকারেজ করা, পাশাপাশি অন্য পণ্যগুলোতে যেমন আমাদের প্রসেসিং, কৃষি ভিত্তিক চামড়া, এইগুলোকে আরেকটু এগিয়ে নিলে আমি মনে করি যে আমাদের রপ্তানিতে এই বছরে খুব একটা আশঙ্কার কিছু নাই। তবে ওয়ার্ল্ড ওয়াইড আমরা যে পণ্যগুলো রপ্তানি করি সেখানে একটু প্রাইসের যে ব্যাপারটা, কারণ এখন আপনি জানেন যে আমাদের যে মিনিমাম ওয়েজ যেটা নিম্নতম মজুরি, সেটার বৃদ্ধি হওয়ার পরে কিন্তু যারা উৎপাদক তাদেরকেও কিন্তু অ্যাডজাস্ট করতে হয়, একটা বেশি পেমেন্ট করছেন সেটার উপর ভিত্তি করে। পাশাপাশি ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু প্রাইসটা সেভাবে বাড়ছে না, সেটার কারণে এই যে অ্যাডজাস্টমেন্ট একটা প্রক্রিয়া এবং কমপ্লায়েন্স হওয়ার জন্য ফ্যাক্টরিগুলোকে সেখানেও তাদেরকে নতুনভাবে ঢেলে সাজাতে হচ্ছে, মানে তাৎক্ষণিক কিছু ইনভেস্টমেন্ট হচ্ছে যেটা রিটার্ন তারা পাবেন লং টার্মে। তো আমি মনে করি যে এই আপৎকালীন বিশেষ করে মাঝারি আকৃতির ফ্যাক্টরিগুলোর জন্য যদি সরকার একটু নজর রাখেন, যেখানে যদি তাদের ওয়ার্কিং ক্যাপিটালের সংকট হয় সেটা যাতে তারা লো কস্টে পেতে পারেন, সেই ধরনের একটা নজর রাখা দরকার। কারণ ইন্টারন্যাশনাল মার্কেট থেকে আমরা অতটা, বায়াররা যতখানি মনিটর করার ব্যাপারে যত উৎসাহী, তারা খরচ শেয়ার করার ব্যাপারে অর্থাৎ ততটা উৎসাহী না। ওটা তারা কিন্তু বলছেন না যে হ্যাঁ আমরা আমাদের যারা কনজিউমার তাদেরকে একটু বেশি প্রাইস পে করার জন্য যে একটা ইন্ডিউস করা, সেটা আমরা কম দেখি। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালায়েন্স অ্যাকর্ডের সাথে আমাদের ফ্যাক্টরিগুলোকে উন্নত করার জন্য চেষ্টা করে যাচ্ছি, ওই প্রক্রিয়ার মধ্যে এটা আছে আমি জানি। তারপর এটাকে জোরদার করা উচিত যে কনজিউমার যারা পে করেন, যে একটা ট্যাগের মধ্যে থাকতে পারে যে এই যদি তুমি $1 বেশি পে করো সেই টাকাটা শ্রমিকদের উন্নয়নের খাতে ব্যয় হবে, এবং সেই প্রক্রিয়াটাকে যদি এনশিওর করা যায়, আমি মনে করি যে অনেক কনজিউমার আছে সেটা দিয়েই কিনবে। তো আমি বিশ্বাস করি যে, আমি শুধু বিশ্বাস না, আমি মনে করি যে এই বছর রপ্তানি বাড়বে এবং রপ্তানির যে বাড়ার যে প্রবণতাটা সেটা অব্যাহত থাকবে। তবে এই জায়গাগুলোতে যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে প্রাইসের খুব একটা উঠছে না এবং এদিকে আমাদের খরচ বাড়ছে, সেইখানে বোধহয় যদি ক্রাইসিস স্কোপিং এর জন্য বিশেষ করে ছোট ফ্যাক্টরি বা মাঝারি ফ্যাক্টরির জন্য সরকারের কিছু নজর অন্তত রাখা। আপনি বলছিলেন যে গার্মেন্টস খাতের শ্রমিকদের পেস বাড়ানো হয়েছে, একই সাথে এবার সরকারি যারা কর্মকর্তা তাদের জন্য নতুন পেস ঘোষণা করে সরকার। এর ফলে একটা বাড়তি তো অর্থনৈতিক চাপ থাকবে সরকারের জন্য, সেটা যেহেতু বাস্তবায়ন হবে অর্থ বছরের বিবেচনায়, আগামী অর্থ বছরে অর্থাৎ 2015-এর জুলাই মাস থেকে, তো সরকারকে যেটা হচ্ছে যে এই রেভিনিউটার যোগান যাতে 2015-16 থেকে হয় সেটার ব্যাপারে নজর দেয়। এবং আমরা জানি যে আমাদের কিন্তু এই পে স্কেলটা যে আসছে এটা কিন্তু আগে থেকেই জানা, এবং মোটামুটি একটা পে স্কেলে কি ধরনের চেঞ্জ হয় হয়তো যারা পে স্কেলটা দেন তারা হয়তো একদম পুরোটা না হলেও মোটামুটি বোঝা যায় যে এটা কতখানি বাড়তে যাচ্ছে। এবং সেই বিবেচনায় মাননীয় অর্থমন্ত্রী কিন্তু গত বছরের বাজেট ঘোষণার আগে কিন্তু বলছিলেন যে সামনের বছর থেকে নতুন পে স্কেল আসবে বা সেগুলোর জন্য বাজেট। আমি মনে করি যে অবশ্যই যে কোনো কিছু নতুন চেঞ্জ হলে একটা রেভিনিউতে বা সেটাতে একটা চাপ পড়ে, কিন্তু সেটা বিবেচনায় রেখেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে বলে কোনো নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে হয় আপনার? আমি এটা মনে করি না যে এই পে স্কেলের কারণে মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে, আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি না। কারণ জিনিসের দাম বাড়বে, কারণ আমাদের খুব কম সরকারি কর্মচারী আমাদের টোটাল ইকোনমির খুব কম প্রপোর্শন, এবং সেই ক্ষেত্রে তাদেরকে কেন্দ্র করে কিন্তু আপনি দেখবেন না যে অনেক ড্রাস্টিক কোনো পরিবর্তন। কিন্তু আমরা যদিও 13 লক্ষ বা 14 লক্ষ সরকারি কর্মচারী রয়েছেন, কিন্তু কাঁচা বাজারে কিন্তু একটা প্রভাব খুব দ্রুত পড়ে যায়, সেটা পরে খুব অল্প দিনের জন্য। কাঁচা বাজাররা ওনারা মনে করেন যে হ্যাঁ আমি এত দামে বিক্রি করতে পারবো, কিন্তু পুরোটা জিনিসই হচ্ছে ডিমান্ড সাপ্লাইয়ের উপর ভিত্তি করে। ডিমান্ড সাপ্লাইয়ের উপর ভিত্তি করে তারা যখন দেখবে যে ওই দামে তারা ওইভাবে বিক্রি করতে পারছেন না, দে উইল গো ব্যাক। আমরা যদি অতীতের অভিজ্ঞতা দেখি যে তাৎক্ষণিক একটু প্রবণতা থাকে বাড়ার, তারপরে কিন্তু মানুষ আবার পুরোনোটাতে ফিরে যায় বা একটা লেভেলে অ্যাডজাস্ট করে। যেটা হচ্ছে বাড়ি ভাড়া বাড়ার প্রবণতা, যেটা আমাদের দেশে বাড়ি ভাড়া কতটা কিভাবে বাড়বে, কতখানি বাড়াতে পারবেন কখন, এটার আসলে কোনো নীতিমালা নাইও, এটা না থাকলেও বাস্তবায়ন কি করে সেটা জানি না। কারণ বাড়ি কততে ভাড়া দেন, আবার বাড়িওয়ালারাও যদি 10,000 টাকায় ভাড়া দেন তারা কিন্তু সেটা রিপোর্ট করেন না, কারণ তাহলে আবার ট্যাক্সেবল ইনকাম হয়ে যায়। তো এই যে একটা পুরো আমরা জানা যে একটা, আমি বলবো যে একটা সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে গেছে, এবং সেইখানে আসলে আমাদের পক্ষে
সরকার মনিটর করতে গেলে বোঝা সম্ভব না যে আসলে বাড়ি ভাড়া কতটা বেড়েছে, কারণ এটা তো আন্ডার রিপোর্টেড অলরেডি। আচ্ছা, ফলে এখানে একটা মিসম্যাচ আছে। এবং বাড়ি ভাড়া যে এই পে স্কেলের জন্য শুধু বাড়ে তা না, মানে বাড়ি ভাড়া আমার বাড়িতে যদি সরকারি কর্মচারী কর্মকর্তা থাকেন আমি হয়তো তাকে বাড়াতে পারি, কিন্তু আমার বাসায় যদি সেটা না থাকেন আমি বলতে পারি না যে আপনার বাড়ি ভাড়া বাড়াবো। কিন্তু এমনিতেই নতুন বছরে কিন্তু বাড়ি ভাড়া বাড়ে, সেটা আপনার পে স্কেল দিক আর না দিক, এবং এই বাড়ার কোনো মানে সিস্টেম নাই আমাদের দেশে। তো ওই জায়গাটায় আমি বরং মন দিতে চাই যে পে স্কেল হলে একটা বাড়বে তারপর ইনফ্লেশন হবে, আমার সেটা মনে হয় না। আমি মনে করি যে এটা খুব কম, আমাদের এই প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে। আমাদের প্রোডাকশন যেখানে প্রোডাক্টিভ খাতগুলো সেইখানের ডিসিপ্লিন বাড়াতে হবে, তাহলে সেইখানের যে যদি বলি গভর্নেন্সের সমস্যা, সুশাসনের সমস্যা, আমাদের বিজনেস এনভায়রনমেন্টে সরকারের দিক থেকেও অনেক রকম সমস্যা, সেগুলাকে দূর করলে আপনি এইটুকু বেতন বাড়ানোর জন্য এটা ইনফ্লেশনে প্রভাব রাখবে আমি সেটা মনে করি না। কারণ ইনফ্লেশনটা আপনি শুধু যে সাপ্লাই সাইডে হয় তা না, ডিমান্ড সাইডে সেটা অ্যাডজাস্ট হতে হয়। সুতরাং আমাদের কয়জনের সবার তো ইনকাম বাড়ছে না, শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাড়ছে, তো সেই ডিমান্ডটা তো খুব একটা রিফ্লেক্টেড হবে না অর্থনীতি। আচ্ছা, যেটা অনেকেই বলেন যে বেসরকারি খাতে উদ্যোক্তারা একদম চাপে পড়বেন যখন এই বেতন কাঠামো ইমপ্লিমেন্টেড হয়ে যাবে। আমি আরেকটা বিষয় আপনাদের করি, আমরা রেমিটেন্সের কথা বলছিলাম। রেমিটেন্স বাড়ছে, কিন্তু মূল যে সোর্স যেখান থেকে রেমিটেন্স আছে, আমাদের যারা প্রবাসী বাংলাদেশিরা যেখানে কাজ করেন, এই শ্রমিক প্রেরণের বিষয়টা গত বছরে কমে গেছে, অনেকভাবে কমে গেছে। এইটার কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা এই বছরে? আসলে বিষয়টা হচ্ছে যারা যাচ্ছেন তারা যখন উপযুক্ত হবেন টাকা ফেরত পাঠানোর, সেটার মধ্যে একটা ল্যাগ থাকে। কিন্তু আমি এখন যাচ্ছে লোকজন হয়তো 3-4 বছর পরে তারা ফেরত পাঠানো শুরু করবেন বা একটা মোটা অঙ্কের রেমিটেন্স পাঠাবেন, একটা সময় থাকে। তো আমরা এখন যে সুফলটা ভোগ করছি এটা হতে অতীতের যারা গেছেন তাদের কাছ থেকে আমরা অতটা পাচ্ছি। এই বছর আমরা দেখেছি যে সংখ্যার বিচারে লোকজন কম যাচ্ছেন, তবে এটাও সত্য আমরা কিন্তু গত কয়েক বছর ধরে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ফলে আগে যেটা আনস্কিলড, মানে যাদের যেসব শ্রমিককে আমরা অদক্ষ শ্রমিক বলি, অল্প স্কিল বা খুব অল্প স্কিল নিয়ে যারা যান, তাদের তুলনায় এখনো এটা অপর্যাপ্ত হলেও স্কিলড ওয়ার্কারের যাওয়ার কিন্তু একটা প্রবণতা বেড়েছে। সুতরাং যদিও সংখ্যার বিচারে কম গেলেও স্কিলড ওয়ার্কারের আর্নিং কিন্তু অনেক বেশি হয়, এবং আর্নিং যখন বেশি হয় সে তার ফেরত পাঠানোর পরিমাণটা বেশি আসে। সেই বিবেচনায় বলা যায় যে যদি এটা দীর্ঘমেয়াদে আমরা যদি একটু ফলো করতে থাকি যে আমরা স্কিলড আনস্কিলডের প্রপোর্শনটা কি হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি এখনই বলতে পারবেন না যে এটা নেতিবাচক প্রভাব ফেলবে কিনা সংখ্যার বিচারে। কারণ স্কিলড ওয়ার্কার যদি বেশি যায় তাহলে সংখ্যার বিচারে কম গেলেও তারা রেমিটেন্স বেশি পাঠাতে পারবে। এছাড়া আমরা এখন যেখানে আমাদের সমস্যা রয়েছে, যেসব দেশে লোক পাঠাতে পারছি না, সেখানে আসলে এখন ডিপ্লোমেসিটা আসলে ত্বরান্বিত করতে হবে যাতে এটা ডেফিনেটলি। আমরা কিছু মার্কেটেই কিন্তু লোকজন যায়, মিডল ইস্টের মার্কেটগুলো, ইউরোপের গুটি কতক দেশে আমরা যাই, কিন্তু আমরা কিন্তু এখন এক্সপোর্ট করছি অন্য নতুন মার্কেট, এবং অনেক ক্ষেত্রে আফ্রিকার মার্কেটেও আমাদের লোক যেতে পারে। অনেক দেশ আছে ওইখানে যেখানে অনেক ল্যান্ড, অনেক ভূমি, কিন্তু মানুষ নেই। ডক্টর আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় সর্বজন শেষ করতে হচ্ছে, তবে আমরা আশা করবো যে নতুন বছরে অর্থনীতি তার সঠিক পথে এগিয়ে যাবে। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।